স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এখন পর্যন্ত হিজবুত তাহরীরের ৩৬ জনকে আটক করেছে পুলিশ। নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, সাধারণ মুসল্লিদের কথা চিন্তা করেই সূক্ষ্মভাবে তাদের বিচ্ছিন্ন করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের প্রশ্ন, হিজবুত তাহরীরকে সত্যিকার অর্থে নিষিদ্ধ করা হলে তারা রাজধানী জুড়ে কিভাবে পোস্টারিং করল? রাজধানী জুড়ে পোস্টারিং করে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মার্চ ফর খিলাফত কর্মসূচির ঘোষণা দেয় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। তাদের কর্মসূচি ঘিরে নিষেধাজ্ঞাও দেয় ঢাকা মহানগর পুলিশ। তারপরও জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে সংগঠনটি। প্রায় ১৫ মিনিট ধরে মিছিল করার পর আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। হিজবুত তাহরীরের মিছিল মসজিদের গেটে আটকে দেয়া যেত জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সাধারণ মুসল্লিদের কথা চিন্তা করেই সূক্ষ্মভাবে তাদের বিচ্ছিন্ন করা হয়েছে। গেটেই আমরা তাদেরকে ডিসকাস করতে পারতাম। গেটে প্রচুর মুসল্লি, সেখানে আমরা কোনো অ্যাকশনে গেলে মুসল্লিরা গায়ে আঘাত পেতে পারে। যখন তাদেরকে বাইফার্গেট করা হয়েছে, ঠিক পল্টন মোড়ের থেকে যখন বিজয়নগরের দিকে মোড় নিতেই গেছে, তখনই আমরা অ্যাকশনে গেছি এবং তাদেরকে ডিসপার্স করছি। নিষিদ্ধ হিজবুত তাহরীরের পক্ষে রাজনৈতিক কর্মসূচি চালানো কিভাবে সম্ভব প্রশ্ন তোলেন নিরাপত্তা বিশ্লেষক। হিজবুত তাহরীর যদি আমি সত্যিকার অর্থে নিষিদ্ধ ঘোষণা করা হয়ে থাকে, তাহলে তারা কিভাবে এত পোস্টারিং করলো সারা দেশব্যাপী, বিশেষ করে ঢাকায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে। 7 তারিখ তারা মার্চের যে ডেমনস্ট্রেশনের দিল, তার আগের দিন ডিএমপি যেন ঘুম থেকে উঠলো যে কালকে এই প্রসেশন করা চলবে না, কিন্তু সেটা হলো। এবং সেখানে যখন প্রথম দিকে তখন কিন্তু বাধা দেওয়া হলো না। আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি গোষ্ঠী বাংলাদেশ ধর্মীয় উগ্রবাদের দিকে চলে যাচ্ছে, এমনটা দেখাচ্ছে। এই ঘটনা একটি বড় ডকুমেন্ট হিসেবে থাকছে, তাই এটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক। একটা গোষ্ঠী যারা দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ ক্রমেই ধর্মীয় উগ্রবাদের দিকে চলে যাচ্ছে, তাদের কাছে তো এটা একদম সাফ ডকুমেন্ট। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার ও জীবন সংশয়ে থাকা ৮ বছরের শিশুটিকে নেওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে। এদিকে শিশুটির মা বাদী হয়ে বড় মেয়ের শ্বশুর, জামাই, ভাসুর এবং শাশুড়ির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করেছেন। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন। আর নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, জড়িত কেউ রেহাই পাবে না। জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছোট্ট মেয়েটি ভীষণ যন্ত্রণা নিয়ে শুয়ে আছে লাইফ সাপোর্টে। তার জীবন সংকটাপন্ন জানিয়েছেন চিকিৎসক। ধর্ষণের সময় কেটে চিরে ফেলা হয়েছে শরীরের বিভিন্ন স্থান, হয়েছে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও। বৃহস্পতিবার রাত থেকে ঢাকা মেডিকেলে ঠাঁই হয় ৮ বছরের ছোট্ট শিশুটির। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পৈশাচিক ঘটনার শিকার হতে হয়েছে তাকে। মেয়েটির মায়ের অভিযোগ, এই পাশবিক নির্যাতনের সাথে জড়িত বড় মেয়ের জামাই, শ্বশুর ও ভাসুর। যে ওরা নেশা করে, আমার সাথে তো ধোঁকা দিয়েছে। আমার মনে বিয়ের আগেও বলে বিয়ে করছে, কিন্তু আমরা জানতাম না। আর ছেলের যে বাবা, উনি আরো মেয়ে লিখেছে দূরে বলে আগে জড়িত ছিল, কিন্তু দূরের তো খালাস পাইছে। আমি আপনাদের কাছে বিশ্বাস চাচ্ছি। এদিকে নির্যাতিত শিশুটির মায়ের সাথে ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পরিবারটিকে সব রকম সহায়তার আশ্বাস দেন তিনি। সমস্ত দায় দায়িত্ব তারেক যে আমার পাশে আছে, সে আমার সমস্ত খরচ দায় দায়িত্ব তার ডিপার্টমেন্টে আছে। শনিবার বিকালে শিশুটিকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। এর আগে ঢাকা মেডিকেলে গঠন করা হয়েছিল 4 সদস্যের মেডিকেল বোর্ড। কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিশু বিভাগের আইসিইউতে ট্রান্সফার করা হয়। শিশুটিকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তার উপর যে নির্যাতনটা, এটা সত্যিকার অর্থে মানব সভ্যতার সবচেয়ে বড় একটা কলঙ্কের ইতিহাস। প্রধান উপদেষ্টা তার আমলে যখন সরকার, তখন এইগুলো ক্রমশ কিন্তু বেশি বেড়ে গেছে। হাসপাতালে এসে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার কথা জানান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়।
এদিকে ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে 4 জনকে আসামি করে মামলা করা হয়েছে। খালিদ হাসান, ডিবিসি নিউজ। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া বন্ধুকে মারধর করে তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ঝাউ বাগানে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। এছাড়াও ঠাকুরগাঁওয়ে 5ম শ্রেণীর এক শিশুকে ক্লাসরুমে ধর্ষণের অভিযোগ উঠেছে সেই বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। শনিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে বন্ধুকে নিয়ে ঘুরতে যায় এক তরুণী। অভিযোগ উঠেছে এ সময় বন্ধুকে মারধর করে কয়েকজন যুবক ওই তরুণীকে উপকূলের ঝাউবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। প্রায় 1 ঘণ্টা পর ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। কয়েকজন আসছিল, এখানে কিছু লোকরা বলে এখানে বলে নিয়ে গেলে ওই তরুণীকে দর্শন করেছে, ওই পুলিশ এসে এগুলো ওদেরকে নিয়ে গেছে থানায়। বয়ফ্রেন্ডের মেয়েরা 3-4 জন জোর করে মেয়েটারে গুলিয়াখালীর জঙ্গলে নিয়ে গেছে। এলাকাবাসী সব খোঁজাখুঁজি করছে, 1 ঘণ্টা পর মেয়েটার উদ্ধার করছে। যখন মেডিকেল রিপোর্ট আসবে তখন জানা যাবে আসলে দর্শনের শিকার হয়েছে নাকি। এদিকে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে 5ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী স্বজনরা জানান, এক্সট্রা ক্লাসের কথা বলে সবাইকে স্কুলে যেতে বলেন শিক্ষক মানিক। পরে অন্য শিক্ষার্থীদের চলে যেতে বলে ওই শিশুকে ধর্ষণ করেন। ঘটনার পর মোটরসাইকেলে করে ভুক্তভোগীকে তার বাড়ির পাশে নামিয়ে দিয়ে যায় ওই অভিযুক্ত শিক্ষক। শারীরিক নির্যাতন করছে, ওর বিচার চাই, ওর যেন কঠিনতম বিচার হয়। এখন এটার বিচার চাই, আমি ন্যায় বিচার চাই। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। আনুষঙ্গিক অন্যান্য বয়স প্রমাণ বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা গেলে প্রকৃতপক্ষে ধর্ষিত হয়েছে কিনা সেটা ব্যাপারে মন্তব্য করা যাবে। অভিযুক্ত ওই শিক্ষককে আটক করার কথা জানিয়েছে পুলিশ। আমরা ইতিমধ্যে আসামিকে অ্যারেস্ট করেছি, যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ যাতে তার পানিশমেন্ট হয়, দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হয়, সেই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী, দ্রুত বিচার নিশ্চিতের দাবি তাদের। শিক্ষকের কাছে একটা ছাত্র ছাত্রীকে যে নির্ভয়ে স্কুলে দিয়ে পাঠাবে, এটাই তো একটা সংশয় হয়ে গেছে। আমরা চাই শিক্ষক নামের এই নরপশুকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তির মুখোমুখি করা হোক। অন্যদিকে মুন্সিগঞ্জে 2 শিশুকে ধর্ষণের অভিযোগে সেকান্দা নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই 2 শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানিবাড়িতে বেড়াতে যাওয়া 9 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহুর মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। সম্প্রতি নারীর প্রতি সহিংসতার ঘটনা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারীর অর্জনকে স্বীকৃতি দিতে 5 অদম্য নারী ও জাতীয় নারী ক্রিকেট দলকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ বর্তমান সরকারের প্রধান এজেন্ডা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজন। এতে অদম্য নারী পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরস্কার পেলেন অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে মুহিন মোহনা, বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। বলেন, সহিংসতা রোধ করাই বর্তমান সরকারের প্রধান এজেন্ডা। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। জুলাই আগস্ট আন্দোলনে শহীদ ও আহত নারীদের কথা স্মরণ করে বলেন, গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকলেও সমাজে নারীরা এখনো পিছিয়ে। জুলাই কন্যাদের নেতৃত্ব আত্মত্যাগের কথা আমরা কিছুতেই ভুলে যেতে দেব না। তাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না। বলেন, পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত, তাই সবাইকে সচেতন থাকার পরামর্শ তার। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ
অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত নারীরা বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও নারী নির্যাতন মুক্ত হয়নি, তাই নারী ও শিশু নির্যাতন বন্ধের আহ্বান তাদের। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে নারী হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কোনো দল হুমকি ধামকি দিলে বসে থাকবে না বিএনপি। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সংবাদ সম্মেলন। এতে উপস্থিত হন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করার গভীর ষড়যন্ত্র চলছে। বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে, ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটার অপচেষ্টা করছে। পরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, মব জাস্টিস ও নারী নির্যাতন নিয়ন্ত্রণ না করা গেলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না। সমাজের যে অস্থিতিশীলতা, সমাজে এই যে মব জাস্টিস, সমাজে এই যে নারী ধর্ষণ, নারী অপহরণ, এটা যদি বন্ধ করতে না পারেন তাহলে আমাদের বাংলাদেশের যে জনগণ যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে, সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কোন দল হুমকি ধামকি দিলে বসে থাকবে না বিএনপি। আমরা নেতা কর্মীরা আমরা মনে করি যে দল করেছে ভালো কথা, কিন্তু দল করে যদি হুমকি ধামকি দাও, এটা না হলে এটা হবে না, ওটা না হলে ওটা হবে না, তাহলে যে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করেছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? ইফ এন্ড বাট দিয়ে চলবে না, তারেক রহমান দেশে আসবে। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল গঠনের সাথে বর্তমান সময়ের দল গঠনের তুলনা করা ভুল বলেও মন্তব্য করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। জিয়ার চেয়ে বড় রিফর্মার বাংলাদেশে জন্মগ্রহণ করে না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। মব সৃষ্টি করে নারী হেনস্থা করলে ধরে নিতে হবে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যর্থ। আর শকুনদের হাত থেকে মা বোনদের রক্ষা করা চ্যালেঞ্জ বলে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজধানীতে নারী দিবসের এক আয়োজনে নারীদের সুরক্ষা নিশ্চিতের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসে রাজধানী শাহবাগে এনসিপির বিক্ষোভ সমাবেশ। গণ অভ্যুত্থানের পর দেশে নারীদের উপর নির্যাতন, নিরাপত্তাহীনতা সহ নানা ইস্যু নিয়ে কথা বলেন জুলাই আন্দোলনে আহত ও নিহতদের স্বজনরা। নির্যাতন বন্ধে আইনি কাঠামোকে নতুন করে ঢেলে সাজানোর আহ্বান জানান তারা। নাগরিক মর্যাদার সাথে নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে এটাকে আইনগতভাবে স্ট্যাবলিশ করা হোক, আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠা করা হোক। কোন ধরনের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, মব সৃষ্টি করে নারীদের হেনস্থা করলে মন্ত্রণালয়কে ব্যর্থ বলে মনে করা হবে। কেউ যদি কোন ধরনের মব কালচারকে ব্যবহার করে বিন্দুমাত্র আমাদের বোনদের দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করে কিংবা তাদের সিকিউরিটি বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ব্যর্থ বলে প্রমাণিত হবে। তো আমরা এগুলোকে ব্যর্থ হিসেবে দেখতে চাই না। কারো ব্যক্তিগত বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দেওয়া রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান সার্জিস আলম। রাষ্ট্রকে আমাদের নির্দিষ্ট একটি গণ্ডি মনে করলে চলবে না। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের উদ্যোগ নেয়া সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশে জামায়াতে ইসলামীর সর্বাত্মক সমর্থন আছে। স্বৈরতন্ত্র যাতে আর ফিরে না আসতে পারে তা নিশ্চিতে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় দলটি। শনিবার রাজধানীর একটি হোটেলে কূটনৈতিকদের সম্মানে জামায়াতে ইসলামী আয়োজিত মাহফিলে এসব কথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বিদেশি অতিথিদের কাছে গত 16 বছরে জামায়াতের শীর্ষ নেতাদের ওপর আওয়ামী নির্যাতনের বিষয় তুলে ধরেন। আরো বলেন, বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি। বাংলাদেশ জামায়াতে ইসলামী has always been জামায়াতে ইসলামী সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জানাতে চাই যে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার প্রক্রিয়ার প্রতিও আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমাদের দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। জামায়াতে ইসলামী has become the worst victims of বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখা যুক্তরাষ্ট্রের জন্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন এফ ডেনেভেলচ। আর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশেরও নিজের স্বার্থকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছেন আরেক মার্কিন কূটনীতিক। রাজধানীর বিজ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে আগামীর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার আহ্বান ছিল তাদের। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শেখ হাসিনার ভারতে আশ্রয় এবং বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণের আভাস খুঁজে পান কূটনৈতিক বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় রাজধানীর বিস মিলনায়তনে সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় শুরু হয় গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গতিপথ নিয়ে ইন কনভারসেশন উইথ মাইলাম অ্যান্ড জন শীর্ষক বিশেষ সংলাপ। সংলাপে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ সহ বিশিষ্টজনরা। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে বাংলাদেশ বিরোধী বৈশ্বিক মিথ্যা প্রোপাগান্ডার নেপথ্যের কারিগরদের কথা। এটা সত্য, বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা হচ্ছে এবং সেই মিথ্যা প্রচারণার সঙ্গে ভারতীয়রা জড়িত রয়েছে। আর এসব মিথ্যা তথ্যের কারণে আমরাও কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছি। তরুণদের উদ্যোগ ও আগামীর সম্ভাবনার প্রশ্নে জেনজিদের সুযোগ দেওয়ার আহ্বান জানান সাবেক এই মার্কিন কূটনীতিক। আমরা দেখেছি জেনজিরাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হটিয়েছে। তাদের সাথে থাকা উচিত, কারণ তারাই হতে পারে আগামীর বাংলাদেশ। এ সময় ইউএসএআইডি সহ বিভিন্ন ইস্যুতে মার্কিন নীতির নেতিবাচক ভূমিকার সমালোচনার জবাব দেন সাবেক রাষ্ট্রদূত। কংগ্রেস ভোট সহ অনেক ধরনের বাধার কারণে মার্কিন বিদেশ নীতি সবসময় একরকম থাকে না, আর তাই সবারই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা উচিত। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবসময় তার নিজের স্বার্থকে প্রাধান্য দেয় এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণের পরামর্শ দেন তিনি। ট্রাম্পের মতো বাংলাদেশও বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণ করতে পারে। মনে রাখতে হবে আপনাদের রয়েছে ভৌগোলিক গুরুত্ব। ভারতের লেন্সে বাংলাদেশকে দেখা বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন সাবেক এই কূটনীতিক। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আর এখন দেখবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে ডিবিসি নিউজের বিশেষ প্রতিবেদন এবং ধারাবাহিকের 10ম পর্বে আজ থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিত্র। অপরাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব সুস্থ ধারার রাজনীতি চান শিক্ষার্থীরা। ছাত্র সংগঠনগুলোর দাবি, ক্যাম্পাসে রাজনীতির সুষ্ঠু পরিবেশ আছে। প্রশাসনের ঘোষিত সময়েই কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রত্যাশা তাদের। ছাত্রদল চায় সবার সাথে শান্তিপূর্ণ সহাবস্থান, আর ছাত্র শিবিরের দাবি সহিংসতার রাজনীতি সংস্কারের।
জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগ মুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে অন্যান্য ছাত্র সংগঠন। শুরুতে তাদের সক্রিয়তা নিয়ে প্রশ্ন থাকলেও এখন সুস্থ ধারার রাজনীতি চর্চার পরিবেশের আশা দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। দলীয় লেজভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি চর্চা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর আমরা সামনে দেখতে চাই না। অপরাজনীতির বাইরে গিয়ে শিক্ষার্থী বান্ধব রাজনীতি করবে। ছাত্রদল বলছে ক্যাম্পাসে ত্রাসের রাজনীতি নেই, সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রস্তুত তারা। ইতিবাচক ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চালু করা দরকার। তারই প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ছাত্রবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। আর ইসলামী ছাত্র শিবির চায় সহিংসতার রাজনীতির সংস্কার, ছাত্র সংসদ ভিত্তিক শিক্ষার্থী বান্ধব রাজনীতির পক্ষে তারা। ছাত্র রাজনীতি হয় উচিতই হচ্ছে ছাত্র সংসদ ভিত্তিক, কারণ যখন ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি না থাকে তখন এই যে অপকর্মগুলো আমরা বিগত 15.5 বছরে দেখেছি, তখন এই অপকর্মগুলো মাথাছাড়া দিয়ে ওঠে। বাম ছাত্র সংগঠনের নেতারা বলছেন জাকসু নির্বাচন ও এর প্রয়োজনীয় সংস্কারে সবাই একমত হলে প্রতিনিধিত্বশীল ও ইতিবাচক রাজনীতি সম্ভব। জাকসুর মধ্য দিয়ে আমরা আসলে যে প্রতিনিধিত্বশীল যে ছাত্র রাজনীতি সেটা আমরা নিশ্চিত করতে পারি। যখন ভোটের ম্যান্ডেট থাকবে তখন প্রতিটা ছাত্র সংগঠনই আসলে ভোট নিশ্চিত করার জন্য শিক্ষার্থী বান্ধব যে দাবি দেওয়া সেটাতেই বেশি মনোযোগ রাখবে। ছাত্র রাজনীতি করা ছাত্রদের একটা গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। অর্থাৎ কোনো ছাত্র যদি চায় দেশের জনগণের বিষয় নিয়ে কথা বলবে, দেশের জনগণের বিষয়ে রাষ্ট্রীয়ভাবে অংশগ্রহণ করবে, সেই অধিকারটা তার রয়েছে। ছাত্র সংগঠন গণতান্ত্রিকভাবে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করবে, সেই রকম ছাত্র রাজনীতি আমরা চাই। আর শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষায় জোর দিয়ে নতুন ধারার রাজনীতি চর্চা চায় বৈষম্য বিরোধীরা। পূর্বের যে ছাত্র রাজনীতির যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা চাই নতুন ধারার রাজনীতি করতে। আমরা চাই যে ডানপন্থীও না বামপন্থীও না, আমরা একটা মধ্যমপন্থী ধারায় রাজনীতি করতে চাই। চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে জাকসু নির্বাচন, এমনটা ধরে এগুচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শৃঙ্খলা মেনে চলার আহ্বান উপাচার্যের। নির্দিষ্ট সময়ে এই নির্বাচনটি করলে শিক্ষার্থীদের স্বার্থ বিষয়ে কথা বলবার জন্য সিনেটে তাদের প্রতিনিধি যেতে পারবে, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবার ক্ষেত্রে এটা একটি সুস্থ ধারা হিসাবে আমি মনে করি চর্চার মধ্যে থাকা উচিত। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিট বাণিজ্য, আধিপত্য বিস্তার ও সহিংসতা থেকে বেরিয়ে ছাত্র রাজনীতি হবে গণতান্ত্রিক পরিবেশে শিক্ষার্থীদের কল্যাণে, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। কোনো অবস্থাতেই নিজেদের মধ্যে অনৈক্য বিভাজন তৈরি হয় এমন কিছু না করার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজিত পরিচিত সভা ও ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ডক্টর জাহিদ আরও জানান, বেগম খালেদা জিয়া দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের আহ্বান জানিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা শেষে বেগম জিয়া দেশে ফিরবেন বলেও জানান তিনি। এ সময় তিনি বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীকে দোয়া করতে বলেন। দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর উত্তরায় ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে নিজেকে শুদ্ধ করি, দুর্নীতিমুক্ত দেশ গড়ি প্রতিপাদন নিয়ে আলোচনায় অংশ নেয় দেশের বিশিষ্টজনেরা। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না গেলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয় বলেও জানান বক্তারা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আর এখন দেখবেন সানকুইক নিবেদিত ঈদ বাজারের খবর। রমজানে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শপিং মল মার্কেটে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদ যত এগিয়ে আসছে জমজমাট হয়ে উঠছে ইমিটেশন জুয়েলারির ব্যবসা। দাম খানিকটা বেশি, তবুও পছন্দের জুয়েলারি কিনতে অলংকারের দোকানে ভিড় করছেন নারীরা। অলংকারের ছোঁয়ায় ফুটে ওঠে নারীর সৌন্দর্য ও আভিজাত্য। সোনা কিংবা রূপার রঙে এসব অলংকার ব্যাপকভাবে ব্যবহার করছে হালের তরুণীরা। ঈদের জামাটা যেমন বিশেষ, ঠিক গয়না হতে হবে সেই জামার সাথে মানানসই ও নান্দনিক। তাই তো খুঁজে খুঁজে হাতের চুড়ি, কানের দুল, গলার মালা ও অন্যান্য অলংকার কিনছে তরুণীরা।
তুলনামূলক দাম কিছুটা বেশি, তবুও ঈদের জামার রঙের সাথে মিলিয়ে গয়না কিনছেন তরুণীরা। ড্রেসের সাথে ম্যাচ করে ইয়াররিং, চকার্স, তারপর ফিঙ্গারিং এগুলো দেখছি। সে আসলে কুষ্টিয়াতে থাকে, সে অনেক দূর থেকে আসতে পারে না, এই জন্য আমি ভিডিও কলে তার জন্য সব দেখায় কিনতেছি। আমার ড্রেসটা মারুন, তো সো আমি ওরকমই মারুনের মধ্যে জুয়েলারি দেখছি। ছোট তো যেরকম আর কি ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি নিতাম, এখনো এক একটা জিনিস ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করতেছে। ঈদটা আমাদের জন্য স্পেশাল, তো স্বাভাবিকভাবে আমরা চাইবো যে স্পেশাল কিছু ড্রেস কিনতে, প্লাস তার সাথে স্পেশাল জুয়েলারি কিনতে। আমি কিনতে আসছি, জিনিসপত্র এত দাম, কিনবো কি আর কি কিনবো, তার দাম শূন্য পুরাই অবাক হয়ে গেছে। রমজানের শুরুতে ব্যবসা কম হলেও মাসব্যাপী ব্যবসা ভালো হবে বলে আশাবাদী বিক্রেতারা। বছরের তুলনায় আলহামদুলিল্লাহ এই বছরটা মোটামুটি ভালো, যেভাবে আছে যদি এভাবে থাকে সামনে মনে হয় আরো কাস্টমার বাড়বে। শুক্রবার শনিবার ছুটির দিন, এখন একটু বেচে কিনা আছে মোটামুটি, আশা করি আগামীতে হয়তো ভালো হবে আরো বেচে কিনা। মানজুমা ফ্রোজনীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। কৃষিবিদ গ্রুপের ইফতার ও বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত হয়েছে রাজধানীর পিএসসি কনভেনশন হলে। গ্রুপের কর্মকর্তা, কর্মচারী, শেয়ার হোল্ডার ও শুভানুধ্যায়ীরা এতে অংশ নেন। অনুষ্ঠানে কৃষিবিদ গ্রুপের সাফল্যের নানা দিক তুলে ধরে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল বলেন, কৃষিবিদ গ্রুপ বরাবরের মতোই উন্নয়ন আর অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করছে। গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর বলেন, এমন আয়োজন ব্যবসায়িক সম্পর্ক তৈরির পাশাপাশি নতুন ব্যবসা সম্প্রসারণেও সুযোগ সৃষ্টি করবে। দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ধানমন্ডিতে তাদের নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন করেছে। 8 তালা বিশিষ্ট এই স্টোর বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এখানে প্রতি তলায় গ্রাহকরা পাবেন শিল্পকর্মের ছাপ। শিশুদের জন্য থাকছে প্লেগ্রাউন্ড, 7ম তলায় রয়েছে রেস্টুরেন্ট। এখানে বসে ধানমন্ডির মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ব্র্যাক এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর তামারা আবেদ বলেন, এই স্টোর আড়ং-এর বিশ্বমঞ্চে এগিয়ে যাওয়ার যে অঙ্গীকার, তারই প্রতিফলন। নারীদের অধিকার ক্রমশ হুমকির মুখে পড়েছে এবং সবার উচিত এর বিরুদ্ধে লড়াই করা। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, নারীদের প্রতি শতাব্দীর পর শতাব্দী ধরে চলা বৈষম্য এখন আরও প্রকট হচ্ছে, যেখানে নারীদের অধিকার অর্জনের অগ্রগতি ক্রমশ কমে যাচ্ছে। বিশ্ব সেখানে চুপ থাকতে পারে না। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নারীদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিচ্ছে এবং নারীর ওপর হওয়া হয়রানিকে বাড়িয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, অনলাইনে সহিংসতা বাস্তব জীবনের সহিংসতায় রূপ নিয়েছে। গুতেরেস বিশ্বকে এই আক্রমণের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান। বলেন, লিঙ্গ সমতা শুধু ন্যায্যতার বিষয় নয়, বরং এটি ক্ষমতার বিষয়। এটি নির্ধারণ করে কারা সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসবে আর কারা বাইরে থাকবে। থাকছে খেলার খবর। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। এছাড়া এবছর জুলাইয়ে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বিসিবি সভাপতি। বিসিবিতে সাংবাদিকদের এসব কথা জানান ফারুক আহমেদ। এরকম কোনো কিছু হয় নাই ট্রাই নেশনের ব্যাপারটা, বাট আমরা আলাপ করেছি। আপনি জানেন যে এরকম আইসিসির ইভেন্টগুলোতে যখন আইসিসি থেকে ডিরেক্টরদের ইনভাইট করা হয়, প্রত্যেকটা দেশের ডিরেক্টররা আসে একসাথে খেলা দেখে। পাকিস্তান অলরেডি আমাদের বলেছিল যে তারা আমাদের এফটিপির বাইরে একটা ট্যুর আমাদের দেশে আসবে এবং অত্যন্ত টাইট স্কেজুলের মধ্যে একটা ছোট্ট একটা ট্যুর হতে পারে, সেটা হলো গিয়ে আপনার জুলাইয়ের দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কাল রবিবার ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। 8 দলের এই টুর্নামেন্টে পারফরম্যান্সের বিচারে সেরা 2 দলই উঠেছে ফাইনালে। রোড টু ফাইনালে ভারতের খেলা 5 ম্যাচে জয় শতভাগ, আর ভারতের বিপক্ষে হার ব্যতীত 4 ম্যাচ জিতে ফাইনালে উঠে আসে কিউইরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রোহিত শর্মাদের কাছে 44 রানে হেরেছিল কিউইরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে একবার যৌথ আর একবার এককভাবে শিরোপা জয়ের রেকর্ড রয়েছে ভারতের। 2000 সালের আসরে ভারতকে হারিয়ে একবারই শিরোপা জয়ের রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের।
আর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।